নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বৈদ্যনাথ। তিন দিন ধরে কলকাতায় বেজায় বর্ষা নেমেছে। এ ধরনের বর্ষা এবছর পড়েনি। ছাতিতে জল আটকায় না, কারণ সঙ্গে সঙ্গে হাওয়া তেমনি। রাস্তায় রাস্তায় জল বেঁধে গেছে। ট্রামে দিনের বেলা আলো জ্বালানো, দোকানে দোকানে সামনের দিকে তেরপল ফেলা। পথে ঘাটের লোকজনও খুব বেশি চলাফেরা করছে এমন নয়। আপিসে যাচ্ছি, বেলা 10টা কি বড় জোর 10:15। ট্রামে যেতে পারতাম, কিন্তু এই বর্ষায় হেঁটে যেতে বড় ভালো লাগছিল। ট্রাম লাইন পার হয়ে হাঁটা পথ ধরলাম। বউবাজারের মোড়ে কে পেছন থেকে ডেকে বলল, দাদা, ও দাদা, দাদা শুনুন। আমাকেই ডাকছেন নাকি? ফিরে চেয়ে দেখলাম যে ডাকছিল সে কাছে এলো। বছর 15-16 বয়স, পরনের কাপড় যৎপরনাস্তি ময়লা, গায়ে 4-5 জায়গায় ছেঁড়া কোট, মাথার চুল রুক্ষ ঝাঁকড়া, খালি পা, রাঙা রাঙা দাঁত বের করে হেসে বলল, চিনতে পারছেন না দাদা? আমি বদ্রীনাথ। ও সেজু মামার ছেলে বোদে। এর বয়স যখন বছর 10 তখন একে দেখেছিলাম। তারপর বছর 5-6 আর দেখিনি, কিন্তু না দেখলেও এর বিষয়ে সব শুনেছি। অতি বদ ছোকরা। 10 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে হুগলিতে কোন যাত্রার দলে ঢোকে। বছরখানেক খোঁজ খবর ছিল না। হঠাৎ রাজশাহী থেকে এক বেয়ারিং পত্র পাওয়া যায় যে বদ্রীনাথ টাইফয়েডে মরমর, শেষ দেখা করতে হলে কাল বিলম্ব না করে ইত্যাদি। সেজু মামার ছেলের ওপর তত টান ছিল না। তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্রাদি নিয়ে কায়েমি সংসার পেতেছেন। প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাঁচুক বা মরুক তার পক্ষে সমান কথা। কিন্তু বদ্রীনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের বড় শালাকে রাজশাহীতে পাঠিয়ে দেন। সে যাত্রা বদ্রীনাথ বেঁচে উঠল। চুল ওঠা জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে বাড়িও ফিরল। কিন্তু মাস তিনেকের মধ্যেই আবার উধাও, আবার নিখোঁজ। এবারও আর একটা যাত্রা দলে বছরখানেক ঘুরে বোদে নগদ 17টি টাকা হাতে করে বাড়ি এলো এবং সৎমায়ের কাছে জমা রাখল। অত বড় ছেলে বাড়ি বসে খায়, ও 2-3 দিন অন্তর সৎমায়ের কাছে পয়সা চেয়ে নেয়। আজ 8 আনা, কাল 3 আনা, তারপর দিন 1 টাকা। চুল ছাঁটতে হবে, শার্ট তৈরি করতে দিতে হবে, বন্ধুবান্ধবে খেতে চেয়েছে, নানা অজুহাত। আসলে জানা গেল যে বিড়ি সিগারেটেই বদ্রীনাথের মাসে 4-5 টাকা লাগে। তাছাড়া চা, বাবুগিরি, সাবান, কলকাতায় যাওয়া ইত্যাদি আছে। সে 17 টাকার মধ্যে টাকা 2 সংসারের সাহায্যে লেগেছিল। বাকিটা বদ্রীনাথের ব্যক্তিগত শখের খরচ জোগাতেই ব্যয়িত হয়। সেজু মামার সংসারের অবস্থা খুব সচ্ছল নয়। 2 টাকায় যখন বদ্রীনাথ 7-8 মাস বসে খেল এবং নিজের টাকা ফোরালে জোর জুলুম গাল মন্দ করে বিমাতার কাছ থেকে আরও 2-4 টাকা আদায় করল, তখন সেজু মামা স্পষ্ট জানিয়ে দিলেন তাকে এমনভাবে বসে খাওয়াতে তিনি পারবেন না। বদ্রীনাথ সে কথায় কর্ণপাত না করে আরও 7 মাস বসে সংসারের অন্ন ধ্বংস করল। খুব নিশ্চিন্ত মনেই করল। আরও কয়েক টাকা সৎমায়ের কাছ থেকে আদায় করল। বইমাত্রও ভাই বোনের সঙ্গে ঝগড়া বিবাদ মারধর করল। শ্বশুরবাড়ির গ্রামেই সেজু মামা ইদানিং বাস করছিলেন। শেষে সেজু মামার বাড়ির কার পকেট থেকে টাকা চুরি করে একদিন দুপুরে আহারাদির পর কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। সে আজ বছর 2 আগেকার কথা। কিন্তু এ সকল কথাই আমি শুনেছিলাম একতরফা, বদ্রীনাথের শত্রুপক্ষের মুখে, অর্থাৎ তার সৎমা এবং বাবার মুখে। বদ্রীনাথের সপক্ষেও হয়তো অনেক কথা বলবার আছে, কিন্তু সে কথা আমি শুনিনি। বদ্রীনাথকে আজ এ অবস্থায় দেখে মনে মনে তার উপর সহানুভূতি হলো। বললাম,
ভিজছিস কেন? আয় ছাতির মধ্যে। তারপর এ অবস্থায় কোথায়? শ্রীরামপুরে যাসনি আর? শ্রীরামপুরেই সেজমামার শ্বশুরবাড়ি। বদ্রীনাথ রাঙা দাঁত বের করে একগাল হাসল। না দাদা, সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না, বলে টাকা রোজগার করবি না তো বসে বসে তোকে খাওয়ায় কে? গেছিলুম আষাঢ় মাসে, বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে। রাত্রিরে স্কুল ঘরে শুয়ে থাকতুম, বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম ভাত দাও, নইলে কি আমি না খেয়ে মরবো? মা চুপি চুপি খাইয়ে দিত। আবার এসে সারাদিন স্কুল ঘরে শুয়ে থাকতুম। এরকম করে কদিন কাটে। এই 17ই আষাঢ় বাড়ি থেকে বেরিয়েছি আবার। বললাম, এ কদিন ছিলি কোথায়? এই গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি। পরশু দিল্লি এক্সপ্রেসে গেছিলুম, আজই এলুম। পথে পথেই ঘুরছি কদিন। আমার তো আর টিকিট লাগে না, এই ধরবে কে? এ গাড়িতে চেকার এলো, ও গাড়িতে গিয়ে বসলুম। নিতান্ত ধরলে বললুম গরিব ভিখারি, পয়সা নেই। বললে নেমে যাও। নিতান্ত গালমন্দ দিলে তো নেমে গিয়ে পরের ট্রেনে আবার চড়লুম। এই গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি। বৃষ্টিটা আবার জোরে এলো। দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়ালাম। জিজ্ঞাসা করলাম, তোর মামার বাড়ি যাস না কেন? শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো। ভালো তো, কিন্তু তারা আমায় দেখতে পারে না। এই সেবার বসিরহাটে আমাদের দলের গাওনা ছিল তো, ওখান থেকে মামার বাড়ি গেলুম। বড় মামা বললে এখানে কি জন্য এলি? আর দিদিমা বললে যাকে নিয়ে সম্বন্ধ সেই যখন চলে গিয়েছে তখন তোর সঙ্গে আর সুবাদ কিসের, তুই আর এখানে আসিস নে। সেই থেকে আর যাইনি। একটা খাবারের দোকানে বসিয়ে বদ্রীনাথকে কিছু খাওয়ালাম। সে যেভাবে গোগ্রাসে খেতে লাগলো তাতে বুঝলাম কয়েকদিন তার অদৃষ্টে আহার জোটেনি বোধ হয়। মনে কষ্ট হলো। ছোঁড়াটার নিতান্ত অদৃষ্ট মন্দ। এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরে খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারস করে রেলে রেলে বেড়াচ্ছে। দূর দূর করে শেয়াল কুকুরের মতো সবাই তাড়িয়ে দিচ্ছে, এমনকি নিজের বাবা পর্যন্ত। বেচারি তবে যায় কোথায়? বললেই তো হলো না। ভেবে চিনতে বললাম, এক কাজ কর বোধে, তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক। চল, আমি তোকে টিকিট কেটে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। সেখানে বাড়ির ছেলের মতন থাকবি, কোনো কষ্ট হবে না। চল। টিকিট কিনে গাড়িতে উঠিয়ে দিয়ে বদ্রীনাথের হাতে আনা 2 পয়সা দিয়ে বললাম, এই পথে যদি দরকার হয় রইল তোর কাছে। শনিবার রানাঘাটে গিয়ে দেখলাম বদ্রীনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাচ্ছে। কাপড় জামা মেয়েরা সাবান দিয়ে কেচে দিয়েছে। বদ্রীনাথের চেহারাও যথেষ্ট পরিবর্তন ঘটেছে। মাথার চুল 10 আনা 6 আনা ছাঁটা, বেশ টেরি কাটা। পথের মোড়ে সাঁকোর ওপর বসে বিড়ি খাচ্ছিল। আমায় দেখে তাড়াতাড়ি ফেলে দিল। দাদার ছোট মেয়ে পাঁচির জন্য একখানা সাবান এনেছিলাম। দুপুরের পর সেখানা ব্যাগ থেকে বের করে তাকে দিচ্ছি। বদ্রীনাথ ব্যগ্রভাবে হাত বাড়িয়ে বলল, হ্যাঁ, ও সাবান ও কি করবে দাদা? হ্যাঁ, দিন দিন না। আমি একটু অবাক হয়ে গেলাম। 16-17 বছরের ছেলে, নিতান্ত খোকাটি নয়। 7-8 বছরের মেয়ে সম্পর্কে তার ছোট ভাইজি হয়, তার জিনিস কেড়ে নিতে যায়, আর বিশেষ করে আমার হাত থেকে। পাঁচিকে বললাম, পাঁচি, এই সাবানখানা তোর কাকাকে দে, তোর জন্যে এখানকার বাজার থেকে আর একখানা আনিয়ে দেব ক্ষণ, কেমন তো? পাঁচি আমার কথার প্রতিবাদ করল না, নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নেড়ে সম্মতি জানালো। সাবানখানা বদ্রীনাথ লোভলোলুপ ব্যগ্রতার সঙ্গে আমার হাত থেকে একরকম লুফেই নিল। মনটা আমার কেমন অপ্রসন্ন হয়ে গেল। 2 দিন পরে দেখলাম বদ্রীনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করতে শুরু করেছে। কাউকে বলছে হাড় ভেঙে গুঁড়ো করব, কাউকে বলছে পিঠে জল বিছুটি দেব ইত্যাদি। হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করছে, কেউ বা বলছে সে আজ কিছুতেই চুল কাটবে না, কেউ বা তেঁতো ওষুধ খেতে চাইছে না, কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়েছে।
এইসব তাদের অপরাধ। ছোট ছোট ছেলে মেয়েদের কেউ বকুনি মারধর করে, এ আমি একেবারেই পছন্দ করি না। বদ্রীনাথকে ডেকে বলেছিলাম, ওদের কথায় তোর থাকবার দরকার কী রে বোদে, ওরা যা খুশি করুক না, তুই ওরকম করে বকিস নে ওদের। মাঝে আর একবার রানাঘাটে গেলাম। বদ্রীনাথকে বাড়িতে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম, বদ্রীনাথ কোথায়, দেখছি না যে। শুনলাম সে বাড়িতে প্রায় থাকে না, দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র। স্টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা, সেখানে দিন রাত বসে ইয়ার্কি দেয়। বাড়ির ছেলেমেয়েরা তার নামে নানা অভিযোগ উত্থাপিত করল। দাদার মেয়ে জানালো তার সেই সাবানখানা বদ্রীনাথ কাকা কেড়ে নিয়েছে, বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো। সন্ধ্যার সময় মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসে চা খাচ্ছি। বদ্রীনাথ এসে বলল, এই 4 আনা পয়সা দিন, বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে। বদ্রীনাথের উপর মনটা তত প্রসন্ন ছিল না, কিন্তু পয়সা দিতে গিয়ে মনে মনে ভাবলাম, যাই হোক, দুষ্টুমি করুক আর যাই করুক, বাসার একটু আধটু সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে। বয়স কম, দুষ্টুমি একটু আধটু করেই থাকে। 2-3 দিন পরে বৌদি আবার কতকগুলি অভিযোগ বদ্রীনাথের বিরুদ্ধে যখন আনলেন, তখন ওই কথাই আমি বললাম। বৌদি বললেন, কবে কোন কাজ করে ও? কে বলেছে তোমায় ঠাকুরপো? শুধু খাওয়া আর পাউরুটির দোকানে না কোথায় বসে ইয়ার্কি দেওয়া, এছাড়া আর কাজ কি ওর? বললাম, কেন, হাট বাজার তো প্রায়ই করে। এই তো সেদিনও তুমিই ওকে বাজার করতে দিয়েছিলে আলু নাকি, এর আগেও তো অনেকবার। বৌদিদি বিস্মিত হয়ে বললেন, আমি? কবে? কই, আমার তো মনে হয় না। কে বললে? আমি বললাম, বলবে আবার কে, আচ্ছা দাঁড়াও ভজিয়ে দিচ্ছি। আমার মনেও কেমন সন্দেহ হলো। বদ্রীনাথকে ডাকালাম, কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না। বৌদিদি বললেন তিনি দিব্য করতে প্রস্তুত আছেন যে বদ্রীনাথকে কখনো কিছু কিনে আনতে তিনি দেননি। তখন মনে পড়ল বদ্রীনাথ এটা ওটা বাড়ির ফরমাসের ছুতোয় আমার কাছ থেকে 2 আনা 4 আনা অনেকবার আদায় করেছে। প্রায়ই যখন মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসে আড্ডা দিই, সেই সময় গিয়ে চায়। উফ, ছোকরা কি ধড়িবাজ! ঠিকই বুঝেছিল যে আমি যখন আড্ডায় মশগুল, তখন পয়সা চাইলেও আমি তার কাছে কোনো কৈফিয়ত চাইব না। কেন পয়সা, কিসের জন্য পয়সা, অথবা বাড়িতেও সে বিষয়ের উল্লেখ করতে ভুলে যাব। ভাবলাম ছোঁড়াকে এমন শিক্ষা দেব যাতে ও পথে আর কখনো না যায়। কিন্তু সেদিন আমি আহারাদি করে রাত্রের ট্রেনে যখন কলকাতায় রওনা হলাম, তখনও পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরেনি। পুনরায় বাড়ি এলাম মাসখানেক পরে। বদ্রীনাথের কথা তখন নানা কাজে একরূপ চাপা পড়ে গেছে, তার উপর রাগটাও পড়ে গেছে। পুজোর অল্পই দেরি। রানাঘাটের বাজারেই প্রতি বছর কাপড় চোপড় কিনি, কে বয়ে আনে কলকাতা থেকে। হলো না হয় 2-1 পয়সা দর বেশি। বাড়ির ছেলে মেয়ে সঙ্গে নিয়ে কাপড়ের দোকানে গিয়ে পছন্দসই জিনিস কিনবার বেশ একটা আনন্দ আছে। কলকাতা থেকে মোট বেঁধে কাপড় কিনে আনলে সে আনন্দ থেকে বঞ্চিত হতে হয়। বদ্রীনাথ আর্জি পেশ করল তার কাপড় চাই, জুতো চাই, শার্ট চাই, গামছা চাই, একটা টিনের তোরঙ্গ চাই। দেখলাম অনেক টাকার খেলা। তোরঙ্গের কি দরকার এখন, থাক, এখন পুজোর পর দেখা যাবে। 2 জোড়া কাপড় কেন, এখন 1 জোড়াই চলুক, একটা শার্টেই পুজো কেটে যাবে এখন। আর জুতো একেবারেই নেই, পায়ের মাপটা দিলে বরঞ্চ আসছে শনিবার চিনে বাড়ি। পুজোর সপ্তমীর দিন একটা ঘটনা ঘটল। বৈঠকখানায় বসে দৈনন্দিন বাজার হিসাব লিখছি। বাইরে থেকে অপরিচিত চড়া গলায় কে বলল, এইটা কি এই সামন্তপাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি? জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললাম, আমারই নাম, কি চাই? মুড়ি পোড়া বামুনের মতো চেহারা একটা পাকশিটে গড়নের লোক ঘরে প্রবেশ করল। মাথার চুল কাঁচায় পাকায় মেশানো আর লম্বা লম্বা, গায়ে আধময়লা গেঞ্জির উপরে একটা চাদর,
হাত জোর করে নমস্কার করে বলল, ভালোই হলো, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। প্রণাম হই চৌধুরী মশাই। কথাটা বলতেই হয় শেষকালটা। এই আপনার ছোটো ভাই সুরেন আমাদের দোকান থেকে। বিস্মিত হয়ে বললাম, আমার ছোট ভাই সুরেন? হ্যাঁ, ওই যে লম্বা একহারা কালো মতো চেহারা ছোকরা, 16-17 বছর বয়স। বুঝতে বিলম্ব হলো না লোকটা কার কথা বলছে। বললাম, হ্যাঁ, কি করেছে শুনি। কি আর করবে, সর্বনাশ করেছে মশাই। এই আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানার দোকান, আর দেখেছেন বোধহয়, বাবু তো ওইখান দিয়েই যান আসেন। হ্যাঁ, আমার নাম রতন ঠাকুর, শ্রীরাম রতন বাণিজ্যে। আগে এই পরিচয় দিতে লজ্জা হয়, কি করি, এই পেটের দায়। আমি বাধা দিয়ে বললাম, তারপর কি হয়েছে বলছিলেন? সে এক লম্বা গল্প করে গেল। বদ্রীনাথ ওখানে বসে আড্ডা দিত। আমার সহোদর ভাই এবং নাম সুরেন, এই পরিচয় দিয়ে সেখানে খুব খাতির জমিয়েছিল। বলতো দাদার সঙ্গে বনছে না, শীঘ্রই নাকি সে পৃথক হবে। রাধাবল্লভতলা একখানা বাড়ি আছে, তারই ভাগে পড়বে সেখানা। তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দেবে, কিছু মূলধন ফেলতেও রাজি আছে। রতন ঠাকুর তাকে বিশ্বাস করে দোকানে বসিয়ে মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভেন্ডারদের কাছে যেত। এরকম আজ মাস 2 চলে আসছে। রতন কোনো অবিশ্বাস করত না। ইদানিং রতন তারই ওপর কেনাবেচার ভার দিয়ে হয়তো 2-5 ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকত। গতকাল রতন চাকদায় গিয়েছিল কি কাজে, বদ্রীনাথকে দোকানে বসিয়ে গিয়েছিল। আজ সকালে ক্যাশ মেলাতে গিয়ে রতন দেখে 26 টাকা 13 আনা ক্যাশ বাক্স থেকে উধাও হয়েছে। নিশ্চয়ই এ বদ্রীনাথ ছাড়া আর কারও কাজ নয়, হতেই পারে না। তাই সে সকালেই ছুটে আমার কাছে এসেছে। কোনো রকমে বুঝিয়ে ভরসা দিয়ে রতন ঠাকুরকে বিদায় দিলাম। যখন আমার সহোদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাকে প্রশ্রয় দিয়েছে, তখন সে আমার যাই হোক, টাকা মারা যাবে না রতনের, না হয় আমি নিজেই দেব। বদ্রীনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করলাম না। ঘরের ভেতর তর্কাতর্কি, কথা কাটাকাটি আমি পছন্দ করি না। রতন চলে গেলে বদ্রীনাথকে ডেকে বললাম, আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্রীনাথ, তুমি অন্য জায়গা দেখে নাও। বিকালে বদ্রীনাথ পোঁটলা পুঁটলি নিয়ে বিদায় হলো। এর পরে বদ্রীনাথকে দেখিনি আর অনেক দিন। মাস 5-6 পরে ট্রেনে কলকাতা থেকে ফিরছি। ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাঁচা গলায় বদ্রীনাথ। ব্যাপার কি? সেজুমামা ও মামিমা দিব্য সুস্থ দেহে বর্তমান আছেন। গত শনিবারেও দেখা করে এলাম, তবে বদ্রীনাথের গলায় কাঁচা কিসের? ব্যাপারটা ভালো করে বোঝবার পূর্বেই বদ্রীনাথ আমার গাড়ির দরজাতে এসে পৌঁছল এবং ইনিয়ে বিনিয়ে যাত্রীদের কাছে বলতে লাগলো যে সম্প্রতি তার মাতৃবিয়োগ হয়েছে, তার আর কেউ নেই, কি করে মাতৃদায় থেকে উদ্ধার হবে ভেবে ভেবে রাত্রে ঘুম হয় না, অতএব ইত্যাদি। আমি দেখলাম আমার কামরায় এলো বলে অন্যদিকে মুখ ফিরিয়ে তাড়াতাড়ি সেই কামরা থেকে নেমে অন্য একখানা গাড়িতে গিয়ে উঠলাম। কি বিপদ, কি বিপদ! এমন বিপদেও মানুষে পড়ে। একদিন বড় মামার বাসায় গিয়ে গল্পটা করলাম। বড় মামা বললেন, ওর কথা আর বলো না, মধ্যে কি মাসটা এখানে তো এলো। তোমার মামিমা বললেন, বোধে তুই তো এলি, তোর পকেটে তো একটা পয়সাও নেই দেখছি। আমার কিন্তু ভয় হচ্ছে রে। বোধে বললে, আমারও ভয় হচ্ছে জ্যাঠাইমা। টুনুর গলার হার, ছোট খুকির বালা সব সামলে রাখো। তোমার মামিমা তক্ষণি তাদের হার বালা সব খুলে ট্রাঙ্কের মধ্যে পুরলেন। খুব সকালে বদ্রীনাথ চলে গেল। আমি তখনও মশারির মধ্যে শুয়ে। একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হুঁকোটা ঘরের কোণে নেই। খোঁজ খোঁজ আর খোঁজ, কার কীর্তি বুঝতে বাকি রইল না। সেই থেকে আর তাকে দেখিনি। ছোকরাটা এমন করে উচ্ছন্নে গেল। ওর বাবারও দোষ নেই, ওকে মানুষ করার যথেষ্ট চেষ্টা করেছিল,
কিন্তু যে মানুষ না হবার তাকে মানুষ করে কার সাধ্যি। পুজোর পরে মেজমামার পত্রে জানলাম দত্তপুকুরের জমিদার কাছারি থেকে একখানা পুরনো কাপড় চুরি করবার ফলে বদ্রীনাথের জেল হয়েছে 3 মাস। জেল থেকে বের হবার অনেক দিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় এলো। সবারই মুখে শুনতে পেলাম বদ্রীনাথ ভালো হয়ে গেছে। কি করে তারা এই কথা জানলো আমি তা বলতে পারি না, কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করছে। দিন 2-3 বাসায় থাকলো। একদিন সকালে বদ্রীনাথ চা খেতে খেতে আমারই সঙ্গে বসে গল্প করছে। বৌদিদি এসে বললেন, বোধে এই বাটি রইল, আর ঠাকুরপোর কাছ থেকে 10টা পয়সা নিয়ে মোড়ের দোকান থেকে সর্ষের তেল নিয়ে আসিস তো। বদ্রীনাথকে পয়সা বের করে দিলাম চা খাওয়ার পরে। বদ্রীনাথ কাঁসার বাটিটা হাতে করে পয়সা টেঁকে গুঁজে বেরিয়ে গেল। সকাল 7:30টার বেশি নয়। বদ্রীনাথের সঙ্গে পুনরায় দেখা বছরখানেক পরে, হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে। জীর্ণ মলিন ছন্ন ছাড়া মূর্তি, খালি পা, বড় বড় ঝাঁকড়া রুক্ষ চুল, যেমন ময়লা কাপড় পরনে ততোধিক ময়লা জামা গায়ে। প্রথম কথাই আমার মুখ দিয়ে কি জানি বেরিয়ে গেল, হ্যাঁ রে বোদে, বাটিটা কি করলি রে? এই 1 বছর যেন ওই কথাটা জানবার জন্যই হাঁ করেছিলাম। বদ্রীনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দেবার 2-1 বার চেষ্টা করতে গিয়ে যেন বিষম খেল এবং হঠাৎ সুরুত করে পাশের গলির মধ্যে ঢুকে পড়ে দ্রুতপদে অদৃশ্য হয়ে গেল।